প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবর মতো আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় 1999 সালের মানবদেহ অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার, যিনি বাংলাদেশ হিউম্যান রাইটস সোসাইটির নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে কোনো জীবিত ব্যক্তি যদি ইচ্ছা পোষণ করে থাকেন যে তার মৃত্যুর পরে তার কোনো শরীরের কোনো অঙ্গ বা প্রত্যঙ্গ উনি দান করে যেতে চান, সেটির প্রক্রিয়া কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। এটা ধারা 3-এ বলা আছে যে জীবিত ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গ তার নিকট আত্মীয় যে কাউকেই উনি দান করতে পারবেন। জি, আসলে দান একটা মহৎ কাজ। একটা মানুষ তার একটা অঙ্গ একজনকে দিয়ে তার জীবনকে সার্ভাইভ করার জন্য তার যে উদ্দেশ্য, অত্যন্ত মহৎ একটি উদ্দেশ্য। তো সেখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে যেতে হবে। উনি যদি এটা উইল করে যায় বা ইচ্ছা করে, বা উনি যদি বলে যায় যে আমি আমার অঙ্গ আমি অমুককে দিব বা আমার অমুক আত্মীয়কে দিয়ে যাব, সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। সেই ক্ষেত্রে হয় কি, সেই আপনি নিকট আত্মীয়ের কথা বলেন, নিকট আত্মীয়ের মধ্যে কারা কারা? নিকট আত্মীয়ের মধ্যে প্রথমত স্বামী স্ত্রীর সবচেয়ে নিকট আত্মীয়, তারপরে পিতা মাতা আসে, তারপরে পুত্র সন্তান মানে ছেলে মেয়ে আসে, তারপরে ভাই বোন আসে। মানে রক্তের সম্পর্কে যে কেউ আপনি এই দানের বিষয়টা খুব স্বাচ্ছন্দ্যে করতে পারবে, আইনে কোনো বাধা নেই। তো সেই ক্ষেত্রে আপনার দানের যে বিষয়টা, যে যিনি দান করে যাবেন উনি উইল করে যাবেন, তো সেটা যে ডাক্তার বা যার মাধ্যমে সেই জিনিসটা ওই বিযুক্তিকরণ করা হবে মৃত ব্যক্তির দেহ থেকে, সেই মৃত ব্যক্তি একটা শর্ত এখানে আছে যে 65 বছর যদি বয়স হয় মৃত ব্যক্তির বা ঊর্ধ্বে হয়, 65 বছর মতো সে পারবে। 65 বছরের উপরে হলে তার উইল, বা 2 বছরের যদি নিচে হয় বা 18 বছরের নিচে হয়, তাহলে সে উইল করতে পারবে না। আইনগত বিধিনিষেধ আছে। এই উইলটি কি একটি লিখিত দলিলের মতো করতে হবে তাকে তার মৃত্যুর পূর্বে? এটি কি এফিডেভিট করার প্রয়োজন রয়েছে? না, এফিডেভিট করতে হবে না, তবে এটা লিখিত থাকলে তো সবসময় তো কি বলে রিটেন ডকুমেন্টস, তো মানে তার যে ইচ্ছা, এই ইচ্ছাটা উনি কিভাবে ব্যক্ত করবেন? ইচ্ছাটা উনি আত্মীয় স্বজনের মাধ্যমে ব্যক্ত করতে পারে, যদি কোনো এভিডেন্স থাকে সক্ষম। আমাদের কি বলে যে আইনে, যে সাক্ষ্য আইনে যেভাবে বলা আছে যে যদি সক্ষম কোনো ব্যক্তি বা এরকম কোনো আত্মীয় স্বজন যদি বলে যে না তার ইচ্ছা ছিল, আইনগত কোনো বাধা নেই, আর যেহেতু আত্মীয়কেই দিবে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তার পক্ষে সেটা সম্ভব। সেক্ষেত্রে কি কি অঙ্গ প্রত্যঙ্গ তিনি দান করার ইচ্ছা পোষণ করতে পারেন? আমি ফার্স্ট অফ অল যে কথাটা বলতে চাই, আসলে আমাদের যে এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আপনার ধারা 1-এর কতে যে বর্ণনা দেওয়া আছে যে আপনি আপনার দেহের কিডনি, আপনার দেহের হৃৎপিণ্ড, আপনার অগ্নাশয়, আপনার অস্থি মজ্জা, চক্ষু, চর্ম এবং চর্ম টিস্যু আপনি ইচ্ছা করে দান করতে পারবেন। জি। আর কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন, সেই ব্যক্তির নিকট থেকে কি কোনো অঙ্গ বা প্রত্যঙ্গ বিয়োজন করে এটি কি আরেকজনের মানবদেহে সংযোজন করা সম্ভব আইন অনুযায়ী? এটা সম্ভব। মৃত ব্যক্তি আসলে যদি কোনো প্রতিষ্ঠানে মারা যায়, যদি কোনো প্রতিষ্ঠানে মারা যায়, সেই প্রতিষ্ঠানের যিনি প্রধান থাকবেন, এই 24 ঘন্টার মধ্যে যদি এই মৃত ব্যক্তির কোনো দাবিদার না আসে, তখন সেই ক্ষেত্রে যে মৃত ব্যক্তি যে প্রতিষ্ঠানে মারা গেল, যে হাসপাতালে মারা গেল, সেই হাসপাতালের যে কর্তৃপক্ষ, তারা সেটা পারবেন। হাসপাতাল মিনিমাম একটা মেডিকেল কলেজ হাসপাতাল হতে হবে, অথবা এখতিয়ারধীন যে কোনো জেলা প্রশাসক, যদি তার এখতিয়ারধীন হয়, তাহলে সে জেলা প্রশাসকের কাছেও দরখাস্ত করে যে যেহেতু তার কোনো দাবিদার নাই, অঙ্গ বা প্রত্যঙ্গটি কার নিকট সংযোজন করা যাবে বা কাকে দেয়া যাবে এটা? তো সেখানে এখানে যেটা বললেন যে দাবিদার নাই, যদি মৃতদেহ যদি খুব দাবিদারহীন হয়, কোনো দাবিদার নাই মৃতদেহ, তখন সেই ক্ষেত্রে তো অনুমতি সাপেক্ষে একজন বিযুক্তিকরণ করে অন্য দেহে কিন্তু এটা সংযোজন করা সম্ভব। এখানে পারমিশন যে কোনো আত্মীয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, বা যে কোনো আত্মীয়কেই তিনি দান করতে পারবেন? হ্যাঁ, যে কোনো আত্মীয় বলতে রক্তের সম্পর্কীয় আত্মীয় হতে হবে। এখানে অগ্রাধিকার ভিত্তিতে আপনার দানের বিষয়টা আসে। যেমন অগ্রাধিকারটা হচ্ছে যে এতে পিতা মাতাটা সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে, স্বামী স্ত্রী পাবে, ভাই বোন পাবে, পুত্র কন্যাগণ পাবে, তারপরে রক্তের সম্পর্ক যে কোনো আত্মীয় দিতে পারবে। তো দেওয়ার প্রক্রিয়াটা
আইনগতভাবে হতে হবে। তবে আইনে নিকট আত্মীয়ের বাইরে কি অঙ্গ প্রত্যঙ্গ দানের সুযোগ রয়েছে কিনা, যেমন কোনো ধরনের রক্ত সম্পর্ক নেই বা আত্মীয়ের সম্পর্ক নেই, সেক্ষেত্রে কি দান করা সম্ভব? হ্যাঁ, সেটাও সম্ভব, আইনানুগভাবে সেটাও দেওয়া যাবে। সেটা সেই ক্ষেত্রে আপনার কি বলে যে যিনি দান করবেন, যে মৃত ব্যক্তি, তার মৃত্যুর পূর্বেই তার কোনো ঘোষণা, তার কোনো কি বলে উইল বা তার কোনো ইচ্ছা প্রকাশ করে যদি যায় লিখিতভাবে, তখন সেই ক্ষেত্রে তার আত্মীয় স্বজনরা তার মৃত্যুর পরে, তার বয়স যদি 65 বছরের নিচে হয়, তাহলে তার আত্মীয় স্বজনরা সেই ব্যক্তিকেও তার অঙ্গ প্রত্যঙ্গ দিতে পারবে। আইনে কোনো বাধা নেই। জি, আইনে ক্যাডাভেরিক একটি শব্দ ব্যবহার করা হয়েছে, যে ক্যাডাভেরিক ব্যক্তির নিকট থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিয়োজন করে আরেকজনের মানবদেহে সংযোজন করা যাবে। ক্যাডাভেরিক শব্দটি বলতে কি বোঝানো হয়েছে? ক্যাডাভেরিক আসলে আমরা যেটা বুঝি, মানে ব্রেইন ডেথ। জি, ব্রেইন ডেথ একটা মানুষ যখন কোমায় চলে যায়, একটা মানুষ অসুস্থ অবস্থায় সে কোমায় চলে গেল, তো কোমায় চলে যাওয়ার পরে, তো এখন 6 ঘন্টার মধ্যে যদি সে কোমায় থাকে, কোমা থেকে তার উত্তরণ না ঘটে, সেই ক্ষেত্রে সেই যে ব্রেন ডেথ যে ব্যক্তি, হ্যাঁ, তার বয়স যদি সেই 2 বছরের নিচে হয় অথবা 65 বছরের ঊর্ধ্ব হয়, তাহলে আইনে এটা দেওয়ার কোনো বিধান নেই। আর যদি তার বয়স যদি আপনার 18 বছরের উপরে হয় এবং 65 বছরের নিচে হয়, তাহলে তার এই ডেথ যে ব্যক্তি, তার ইচ্ছা অনুযায়ী এখানে তার যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, ওনার ইচ্ছা অনুযায়ী উনি দান করতে পারবেন। তাহলে আমরা বলতে পারছি যে অবশ্যই মৃত ব্যক্তির নিকট থেকে অঙ্গ প্রত্যঙ্গ নেওয়ার সুযোগ নেই, অবশ্যই তাকে ক্যাডাভেরিক যিনি আছেন, অবস্থায় আছেন, তার নিকট থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিয়োজন করার সুযোগ রয়েছে। অবশ্যই এটি ডক্টর কর্তৃক সার্টিফাইড হতে হবে যে উনি ব্রেইন ডেড, কিন্তু ওনার হৃৎপিণ্ড কাজ করছেন, হয়তো বা কোনো প্রযুক্তির মাধ্যমে তাকে তার হৃৎপিণ্ড কাজ করছে। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বলছেন যে ডক্টর কর্তৃক, এখানে ধারা 5-এ কিন্তু মেডিকেল বোর্ড সম্বন্ধে, হ্যাঁ, আমি দুঃখিত, ধারা 7-এ সেখানে মেডিকেল বোর্ড কথাটা বলা আছে। তো বোর্ডের ক্রাইটেরিয়া কি? ওখানে একজন ডাক্তার হলেই তো আর উনি এটা করতে পারবেন না। উনি বিযুক্তিকরণ করতে হলে মেডিকেল বোর্ড মিনিমাম, এখানে যে মেডিসিন বিশেষজ্ঞ, নিউরোলজি বিশেষজ্ঞ অথবা ক্রিটিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ বা নিউরোলজি বিশেষজ্ঞ একটা বোর্ড বসবে। সেই বোর্ডে কারা থাকবে? কমপক্ষে একজন প্রফেসর অথবা সহযোগী প্রফেসর অথবা সমমর্যাদার যদি কোনো ব্যক্তি, অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা সমমর্যাদার। তবে এই বিযুক্তিকরণের ক্ষেত্রে আপনার মিনিমাম একজন সহযোগী যে অধ্যাপক, ওনাকে থাকতেই হবে। ওনার মাধ্যমেই আপনার এই বিযুক্তিকরণ সম্ভব। আদারওয়াইজ যদি এটা হয়, তো আইনানুগ হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইনটা, আমাদের যে এই দেশের যে আইনটা, আসলে এই আইনের উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য ছিল একটা মানুষকে তার সারভাইভ করার জন্য। একটা মানুষ, একটা অঙ্গ, আপনি মনে করেন যে আপনার বাবা বা আমার মা অথবা আমার ভাই, হ্যাঁ, একটা অঙ্গ, একটা কিডনি তার প্রয়োজন, কিন্তু আমাদের সবারই তো কিডনি আছে। আমার কিডনি আছে, আমার সন্তানের, আমার কি বলে ভাই বোনদের কিডনি আছে, কিন্তু আমার মাকে একটা কিডনির জন্য মারা যাচ্ছে। তো আমরা যদি মানে একটা কিডনি মাকে দেই, আমার আরেকটা কিডনি যদি, আসলে হয় কি, যেখানে কি দেখবে, আইন বলছে যে না, আমার কিডনি বিযুক্তিকরণ করার পরে যদি আমার জীবন আশঙ্কাজনক হয়ে যায়, আমার জীবন বিপন্ন হয়, বা আমার জীবনকে আমি কি বলে যে অসুস্থতার কারণে বা এই কিডনি দেওয়ার কারণে আমি একটা মৃত্যু ঝুঁকিতে থাকবো, সংকটাপন্ন হব, সেই ক্ষেত্রে ডক্টর আমাকে তো আসলে একজন ডাক্তারের কাছে আমাকে নিয়ে আসবে, উনি আমাকে অ্যাসেস করবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, দেন উনি এটাকে নিশ্চিত করবে যে না, একটা কিডনি দেওয়ার পরে বা আদার যে কিডনিটা আছে, একটা মানুষের 2টো কিডনি থাকে, ওই কিডনিটা যদি সচ্ছল আছে কিনা, অনেকে একটাও থাকে, এই জন্য তো কিডনি হুট করে দেওয়া যাবে না। এটা এই যে বললেন না, টেস্টের মাধ্যমে। তো মেডিকেল বোর্ডের দায়িত্ব হচ্ছে এগুলি সমস্ত নিরূপণ করে, যদি মনে হয় যে আমার একটা কিডনি 100% ওকে আছে, তাহলে আমি আমার নিকট আত্মীয়, আমি অসুস্থ হলে বা আমার যদি অন্য কিডনি ড্যামেজ থাকে, তাহলে আমি যত আত্মীয় হোক না কেন, আইনগতভাবে, আইনানুগভাবে একটা মানুষকে বাঁচাইতে গিয়ে আরেকটা মানুষের জীবন তো বিপন্ন করা যাবে না। এটা উদ্দেশ্যই হচ্ছে এই আইনটা 1999 সালের যে অঙ্গ প্রত্যঙ্গ যে সংযোজন যে আইন, সেই আইনের উদ্দেশ্যটাই হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গ, আমার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেই অঙ্গ প্রত্যঙ্গ কী করবে, তারা
সংযোজন করবে, সংরক্ষণ করবে এবং আইনানুগভাবে এটার প্রয়োগ নিশ্চিত করবে। এখন আপনি আইনের মধ্য থেকেই আপনাকে কাজগুলি করতে হবে। আমাদের হয় কি যে আমরা অতি সম্প্রতি, আপনি হয়তো জানেন যে মিডিয়া কভারেজ করেছে, সমস্ত দেশে এই বিষয়টা এখন ভাইরাল, যে বরিশালের এই 1 মাস আগের ঘটনা। আমাদের যে পিজি হাসপাতাল, সেখানে তার বাবাকে সে কিডনি দিয়েছে এবং অ্যাফিডেভিট আছে এবং আইনগতভাবে এখানে আসলে কিডনি দেওয়ার আগে আমি যে কিডনি দিব, সেখানে সমস্ত কিছু আমার বায়োগ্রাফি, আমার ভাই বোন কয়জন এবং এদের এভিডেন্স কতজন আছে, সমস্ত কিছু এভিডেন্স নেওয়ার পরেই কিন্তু কিডনি দেওয়ার জন্য আমি উপযুক্ত হব। এই ভদ্রলোক কিডনি দেওয়ার পরে সে বরিশাল যাওয়ার পরে 6 মাসের মধ্যেই মারা গেল। তখন তার ভাইরা অ্যাসেসমেন্ট করলো, হুট করে সুস্থ মানুষ কেন মারা গেল। তখন তারা দেখলো, টেস্ট করে তারা একটা কিডনি নাই, তখন ওই কিডনিটাও ড্যামেজ ছিল, সে কারণে সে মারা গিয়েছে। তখন তারা ওই পিজি হাসপাতালে আসলো, রেজিস্টার, যেটা আপনি দেখবেন যে ধারা 8-এ বোধহয় বলা আছে। তো এখানে রেজিস্টার দায়িত্ব কি? ওনার দায়িত্ব হচ্ছে নোট রাখবে যে এখানে কারা কিডনি দিল, কারা, সে তার নাম কি, দাতা গ্রহীতার নাম কি, সমস্ত নাম ডাটাবেস থাকবে। তো ওখানে এসে উনি খুঁজে এটা বের করলেন এবং ওনার বাবা, যিনি যা বাবাকে কিডনি দিলেন, প্রকৃতপক্ষে তার বাবা 14 বছর আগেই মারা গেছে। 14 বছর আগে যে তথ্য গোপন করে যে এটা একটা ফৌজদারি অপরাধ। এই তথ্য গোপন করে এই অপরাধের সাথে আমি মনে করি যে এখানে একটা বোর্ড আছে, বোর্ডের দায়িত্ব হচ্ছে কি, এখানে যে প্রসঙ্গটি চলে আসে, আইনে কিন্তু বলা রয়েছে যে জীবিত কোনো ব্যক্তি তার নিকট আত্মীয় ব্যতীত অন্য কাউকে অঙ্গ প্রত্যঙ্গ দান করতে পারবেন না। তাহলে যেটা হচ্ছে আইনের যে এই যে এখানে যে নিকট আত্মীয়ের ব্যত্যয় ঘটেছে, হ্যাঁ, নিকট আত্মীয়ের যে বিষয়টি, যে রেস্ট্রিকশনটি দেওয়া আছে, এই রেস্ট্রিকশনের বাইরে গিয়ে কিন্তু কেউ তার অঙ্গ প্রত্যঙ্গ জীবিত অবস্থায় দান করতে পারছেন না। সেক্ষেত্রে তো কি করণীয় রয়েছে, বা এক্ষেত্রে কি আইনের কি কোনো সংশোধন প্রয়োজন রয়েছে কিনা? কারণ আসলে আমি বলি আপনাকে, আমি যদি আমার বন্ধুকে দান করতে চাই, এই আইন অনুযায়ী আমি কিন্তু সেটি পারছি না, কারণ সে আমার নিকট আত্মীয়ের সংজ্ঞার মধ্যে পড়ে না। জি, তো এটা আমি মৃত্যুর পরে পারবো, আমার জীবিত অবস্থায় পারবো না। জি, যে আসলে এখানে দুইটা বিষয়, তো জীবিত অবস্থার দাতা গ্রহীতার যোগ্যতা অযোগ্যতা, এবং আমার মৃত্যুর পরে, তখন আমি যদি মৃত্যুর পরে কিন্তু আমি আমার বন্ধুকে পারবো, কিন্তু জীবিত অবস্থায় পারবো না। এখানে যে বিষয়টা হচ্ছে কি, যে তথ্য গোপন করে, আমি যে কথাটা একটু আগে আপনাকে বললাম, যে তথ্য গোপন করে, যে আমি যে কিডনি দিলাম, বাবা পরিচয় দিয়ে মেডিকেলে এসে অনেকগুলি ফর্ম ফিল আপ, একটা কিডনি কিন্তু ইচ্ছা করলেই কাউকে দেওয়া যাবে না, সেখানে অনেক আইনের মধ্যে, অনেক আইনানুগ প্রক্রিয়ার মধ্যে আপনাকে যেতে হবে। তো সেখানে যে কাজটা হলো, বাবাকে সে কিডনি দিল, সেখানে অনেক প্রসেস মেনটেন করা হলো, অনেক পেপারস মেনটেন করা হলো, অনেক বায়োগ্রাফি তার নেওয়া হলো, কিন্তু এত কিছুর পরেও সে এই অসাধু উপায়ে তার কিডনিটা সেল করলো। আসলে সে বিক্রি করেছে, মূলত সে বিক্রি করেছে। তো আসলে তো আমাদের 9 ধারায় সম্পূর্ণ নিষিদ্ধ যে কিডনি বিক্রি করা যাবে না। এটা আমি এই অপরাধের বিষয়ে আসছি, তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে হাসপাতাল বা ক্লিনিকে এই বিযুক্তিকরণ বা অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন হচ্ছে, তাদের কি কোনো আইনগত কোনো সরকার থেকে অনুমতির প্রয়োজন রয়েছে কিনা? নিঃসন্দেহে তো অনুমতি প্রত্যেকটা মেডিকেল কলেজেই, নাকি যে কোনো হাসপাতাল বা ক্লিনিক এই ধরনের বিযুক্তিকরণ এবং সংযোজন বিযুক্তি এবং সংযোজনকরণের ক্ষেত্রে সরকারের কিছু নীতিমালা আছে। সেই নীতিমালা হচ্ছে আপনি দেখবেন যে মেডিকেল বোর্ড, আমাদের যে একটা মেডিকেল বোর্ড গঠন করে দিবে, সেই মেডিকেল বোর্ডটা কি হবে, কারা কারা হবে, আমি ইতিপূর্বে বলেছি। যে মেডিকেল বোর্ড সরকার থেকে পূর্বানুমতির প্রয়োজন রয়েছে, অনুমতি প্রয়োজন আছে, এবং মিনিমাম মেডিকেল কলেজ হতে হবে, সিভিল সার্জন অফিস হতে হবে। এমনি কোনো ক্লিনিক, প্রাইভেট ক্লিনিক বা কোনো হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্সের এই কাজগুলি করতে পারবে না। সরকার কর্তৃক অ্যাসিস্ট্যান্ট কি বলে, যে ফুল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরেও যখন কিডনি বিযুক্তিকরণ করা হবে, সেখানে একজন ফুল প্রফেসর অথবা সহযোগী প্রফেসর থাকতেই হবে। এটা হচ্ছে শর্ত, কিন্তু আমাদের তো এই শর্ত প্রতিপালিত। যদি কোনো ক্লিনিক বা হাসপাতাল অনুমতি না নিয়ে যদি এই কাজটি করে থাকে, তাহলে কি হবে? যদি না নিয়ে এই কাজটি করে থাকে, তাহলে এই আইনে আমরা যে আইন নিয়ে কথা বলছি, যে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন যে আইন 1999, আইনের একটি সেকশন যদি ব্যত্যয় ঘটে, কোনো একটি সেকশন, এখানে যে সেকশন আছে 11টি, একটি সেকশনে যদি ব্যত্যয় ঘটে, সেই ক্ষেত্রে যদি ডাক্তার হয়
হ্যাঁ, এই ডাক্তারের সহযোগিতার কারণে, ডাক্তারের নেগলিজেন্সির কারণে, ডাক্তারের অবহেলার কারণে, হ্যাঁ, সেই ডাক্তারের কমপক্ষে মানে অনন্য 3 বছর সশ্রম কারাদণ্ড, 3 লক্ষ টাকা জরিমানা, সেটা অনন্য বলা আছে কমপক্ষে, এবং অর্থদণ্ড এবং উভয়দণ্ড হতে পারে। এবং সেই ডাক্তারের যে রেজিস্টার্ড ডাক্তার, তার লাইসেন্স থাকে, সেই লাইসেন্স বাতিল বলে গণ্য হবে, এটা তার শাস্তি। জি, আমরা প্রায় সোশ্যাল মিডিয়া বা অনলাইনে দেখা যায় যে বিভিন্ন গ্রুপে অবৈধভাবে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। এই বিষয়টি কি আইনে নিষিদ্ধ, এবং এটি কি এই আইন ছাড়াও তো অন্যান্য আইনেও এটি অপরাধ হিসেবে গণ্য করা হবে? সে বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে এটা সম্পূর্ণ প্রহিবিটেড আইনের মাধ্যমে। কারণ হচ্ছে যে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিক্রয় করার জন্য বা যারা এই ধরনের বিজ্ঞাপন দিচ্ছে, বিজ্ঞাপনটা অনেক সময় হয় কি আর্টিস্টিক বিজ্ঞাপন থাকে, হ্যাঁ, যে এভাবে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করবে সেটা বলে না, যে আপনার চিকিৎসা স্বাস্থ্যের জন্য, হ্যাঁ, যদি কোনো সহযোগিতা দরকার পড়ে, এমনকি যে আপনার কোনো স্বাস্থ্য বা কি বলে কোনো স্বাস্থ্যের অঙ্গ কোনো প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে যোগাযোগ করে একটা টেলিফোন নাম্বার থাকে শুধু, এটা আমিও দেখেছি। সেক্ষেত্রে এটা আমাদের এই যে আইন অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন যে আইন 1999, সেই আইনে স্পষ্টত 9 ধারায় বলা আছে যে এই কেনা বেচা করা এটা সম্পূর্ণ আইনগতভাবে নিষিদ্ধ, এবং এই নিমিত্তে কোনো প্রচারণা, কোনো বিজ্ঞাপন, কোনো পোস্টার, হ্যাঁ, এগুলি আইনগতভাবে শাস্তিমূলক অপরাধ। সেখানেও 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং 3 লক্ষ টাকা জরিমানা এবং অর্থদণ্ড উভয় থাকবে। জি, সাম্প্রতিক সময়ে একজন আলোচিত ব্যক্তি মিল্টন সমাদ্দার, ওনার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে যে ওনার যে ওল্ড হোম, এই ওল্ড হোমে উনি বিভিন্ন দরিদ্র মানুষদেরকে নিয়ে তাদের কাছ থেকে উনি অপারেশনের মাধ্যমে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিযুক্তিকরণ করতেন। এই ধরনের যারা কাজ করছেন আমাদের সমাজে, তাদেরকে কি এই আইনের আওতায় এনে যথাপযুক্ত শাস্তি প্রদান করা সম্ভব? তো সেখানে আমার নিজস্ব, আমি আইনের প্র্যাকটিস করছি দীর্ঘ 30 বছর 32 বছর। কারণ অবশ্যই তিনি যে কাজটি করেছেন এটি খুবই আমাদের ফৌজদারি গুরুতর একটি ফৌজদারি অপরাধ, গঠিত একটি অপরাধ যদি করে থাকেন। আমার কথা হচ্ছে যদি করে থাকেন, আমার কথা হচ্ছে যে উনি প্রথমত আমি বলবো যে আসলে ওনার অনেক অপরাধ ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, মানে ইতিমধ্যে উনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন, কিন্তু ওই যে অঙ্গ প্রত্যঙ্গ বিযুক্তিকরণ এই বিষয়টা এখনো আমি স্পষ্ট না। বিষয়টা হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গ আপনি ইচ্ছা করলে আপনি কাউকে দিতেও পারবেন না, এটা তো এরকম না যে বাজারের, উনি নিজেও বলেছে, আমি শুনেছি যে ইচ্ছা করলেই কাউকে মানে কিনে বিক্রি করে দেওয়া সম্ভব না। এটা যাকে আমি দিবেন তাকেও সেভাবে একটা প্রক্রিয়ার মধ্যে হাসপাতালে ভর্তি থাকতে হবে, যিনি দিবেন উনি ওখানে থাকবেন। তবে হ্যাঁ, একটা বিষয় আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই যে ইতিমধ্যে তার অনেক অসততা, অনেক অসচ্ছলতা, মানে অস্বচ্ছতা, এবং তার অনেক অপরাধ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, এটা যেটা সত্য। তা আমি একটা ভিডিও ক্লিপে দেখলাম যে একজন ভদ্রলোক, সে একজন সচিবালয়ে জব করেন। তো উনি একটা ছেলেকে, বয়স 12 বা 13 হবে, তার ছেলেকে তার ওল্ড হোমে দিয়ে আসলো, রাস্তায় পড়েছিল, তা উনি দিয়ে আসলো মানবিক কারণে, ওনার গাড়িতে উঠিয়ে দিয়ে আসলো। তারপরে উনি 1 মাস না 1.5 মাস পরে দেখতে গেলেন। দেখতে যাওয়া তো স্বাভাবিক, এটা মানবিক কারণেই যে আমি একটা ছেলেকে দিয়ে আসলাম, তার কি পরিস্থিতি আমি তো জানতে চাই, কিন্তু মিলিটারি সমাজে তাকে দেখাইতে পারিনি। এবং উনি যখন বললো যে আমি যেহেতু দিয়ে গেছি, এই ছেলেটা কীভাবে আছে, কেমন আছে, সুস্থ আছে কি না, তো আমার দায়িত্ব, আমি দেখতে আসি, জাস্ট দেখে চলে যাব। কিন্তু মিল্টন সমাদ্দার তাকে দেখায়নি, এবং এমনকি তাকে লোকজন দিয়ে ওখানে অ্যাসল্ট করেছে। তো আসলে হয় কি যে এই লোকটা গেল কোথায়? এরকম অপরাধ, কিন্তু এরকম কথা অনেকেই বলছে, কিন্তু আমরা কিন্তু মূল জায়গায় যাচ্ছি না। আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি কেন বলছি যে আসলে এইভাবে না,
এটাও তো হতে পারে যে এই লোকগুলি যে ভর্তি করে দেওয়ার পরে সেই লোকগুলি খুঁজে পাওয়া যায় না, সেই লোকগুলি কোথায় যায়? নিশ্চয়ই এটা যদি তদন্ত করা হয় যে সেই লোকগুলি কোথায় যায়, মিল্টন সমাদ্দারই বলবেন যে লোকগুলি কোথায় নিয়ে উনি কী করেন। আমাদের দেশে থেকে একসময় অনেক সময় আপনি দেখেছেন টিভিতে বিভিন্ন জায়গায় আসছে, ইলেকট্রিক মিডিয়াতে আসছে, আমাদের প্রিন্ট মিডিয়াতে আসছে যে কিডনি এই জায়গাটা কাটা ওই টাকা, মানে আসলে কি যে এই দেশ থেকে লোক ওই দেশে নিয়ে যারা মারা যায় এদেরকে দাফন করা হয়, যারা বেঁচে আসে এদেরকে অনেকে দেশে ফিরে আসে। কিন্তু কথা হচ্ছে যে এই দেশে থেকে এক্ষেত্রে কি এই আইনটি সংশোধন করা যেতে পারে কিনা যে নিকট আত্মীয়ের বাইরেও একজন জীবিত ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গ দান করতে পারবেন বা এটা তো একটা আমি বলি, কারণ আমরা দেখছি যে যেহেতু আমাদের বাংলাদেশে আইনে একটি বিধিনিষেধ রয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশে অনেকে গিয়ে কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গ্রহণের জন্য যাচ্ছেন। এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। এটা আপনি যেটা বললেন যে আসলে নিকট আত্মীয় বা রক্তের সম্পর্কের বাইরেও আমি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু বা আমার কোনো বান্ধবী হতে পারে বা আমার আরও কোনো ঘনিষ্ঠ কাউকে আমি ইচ্ছা করলে আমি দান করবো, রক্তের সম্পর্ক নাই কিন্তু আত্মার সম্পর্ক আছে বা তাদের সাথে আমাদের গভীর একটা সম্পর্ক আছে, তাকে আমি আমার একটা অঙ্গ দিয়ে তাকে সুস্থ করে বাঁচায় রাখতে চাই। তো এই ক্ষেত্রে আসলে হয় কি যে আপনি দিবেন, এখানে দেওয়ার ক্ষেত্রেও একটা বিষয় থাকে যে আপনি যে দান করবেন এখন আপনার অঙ্গ প্রত্যঙ্গের যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি তো অ্যাসেসমেন্টে আসতে হবে। আর হচ্ছে আইনে আপনার পরিবার থাকবে বা আপনার লোকজন থাকবে, তখন হয়তো সেই পরিবার থেকে বাধা আসবে। বিভিন্ন চিন্তাভাবনা করেই আমার মনে হয় যে যারা আইন প্রণেতা চিন্তা করেছেন এই বিষয়টা যে আসলে রক্তের সম্পর্কের বাইরে গেলে তখন পারিবারিকভাবে একটা বাধা আসবে, এতে করে কি সম্পর্কের অবনতি ঘটবে। এক্ষেত্রে একটি বিষয় সামনে চলে আসে যে পরবর্তীতে কেউ আর্থিক লেনদেনের বিষয় এখানে চলে আসতে পারে। আর্থিক লেনদেনের বিষয়ে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এটা যদি হয়, আজকে যেমন মানুষ দু একটা ঘটনা ঘটছে না এরকম না, মানে ব্যতিক্রম কখনোই তো উদাহরণ হয় না, তাই না? তো ব্যতিক্রম যে এখনো বিক্রি হচ্ছে, মানে আড়ালে আবডালে সংগোপনে এখনো অনেক মানুষ, কিন্তু সেটা অবৈধ, এটা অবৈধ কিন্তু গোপনে সেটা হচ্ছে। আর আপনি যখন আইন করে দিবেন তখন কিন্তু এটা একদম ওপেন হয়ে যাবে, তখন বলবে যে আমি ভালোবেসে দিচ্ছি। এই ভালোবাসার তো কোনো সংজ্ঞা নেই। আপনি যে ভালোবেসে দিচ্ছেন না টাকার বিনিময়ে দিচ্ছেন, ভালোবাসার তো এক্সপ্লেনেশন নেই যে আসলে কিভাবে দিচ্ছেন আপনি। প্রকৃত অর্থে এটা তখন ব্যাপক মহামারী আকারে আরও ভয়াবহ কারণ হয়ে দাঁড়াবে। কারণ আমাদের দেশের অনেক মানুষ বেকার আছে, জরাগ্রস্ত আছে, অনেক মানুষ অনেক ফ্রাস্ট্রেশনে ভুগতেছে। তখন তারা হয় কি যে একটা কি মাদকাসক্ত ব্যক্তিরা আছে যারা মাদকের অর্থের জন্য তাদের অঙ্গ প্রত্যঙ্গ অনেক মাদকাসক্ত বাদ দেন আপনি, অনেক বেকার আমাদের আনএমপ্লয়মেন্ট, অনেক বেকার যুবক আছে যারা আজকে হতাশায় চাকরি পাচ্ছে না, ভয়াবহ পরিস্থিতি। তখন তারা কি করবে? তারা যদি মনে করে একটা কিডনি বিক্রি করলে আমি 20 লাখ টাকা পাই, তো 20 লাখ টাকা একটা ব্যবসা করতে পারবো, এই যে ভয়াবহতা হবে। তো সেক্ষেত্রে এটা রোধ করা আমি মনে করি মানবিক একটা বিপর্যয় ঘটে যাবে। তো বিপর্যয় থেকে পরিত্রাণ করার জন্যই বোধহয় এই সেকশনটি আমার মনে হয় যে এই ক্ষেত্রে প্রযোজ্য না। জি, একজন শিশু বা যিনি 18 বছরের নিচে, তিনি কি তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ আরেকজনকে দান করতে পারবেন? সেক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে আমরা দেখি বোন ম্যারো দেওয়া হচ্ছে, সেটা হয় কি যে আইনে কি বলা যেখানে ওই যে আপনার সেকশন আমি যেটা বললাম যে সেকশন আমাদের যে ধারা যে কথা বর্ণনা করলাম সেই বর্ণনার মধ্যেই বলা আছে যে কারা পারবে কারা পারবে না। সেখানে যে 18 বছরের কথা বলা আছে যে 18 বছরের উপরে হলেই আত্মীয় স্বজনের মধ্যে পারবে, 65 বছরের উপর হলে পারবে না, আবার 18 বছর নিচে হলেও পারবে না। তো এখানে একটা বলা আছে যে নিউবর্ন, হ্যাঁ নিউবর্ন যেটা রিজেনারেটিভ যে কথাটা বলা আছে যে যেটা আবার বৃদ্ধি হয়, টিস্যু আপনার দেহের টিস্যু, সেটা আপনি যদি ভাই বোনের ক্ষেত্রে যদি দাতা গৃহীত আপন ভাই বোন হয় সেক্ষেত্রে রিজেনারেটিভ যে টিস্যু আছে যে টিস্যুটা আবার বর্ন হবে, আবার বৃদ্ধি পাবে, সেটা ভাই বোনকে দিতে পারবে। সেক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। তবে এখানে আরেকটা কথা মানে আমি পরিধানযোগ্য যে আসলে হয় কি যে এই যে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনি বিযুক্তিকরণের জন্য আপনি যে প্রক্রিয়ায় গেলেন সেই প্রক্রিয়াটা স্বচ্ছ হতে হবে। স্বচ্ছ কি হতে হবে যে এই স্বচ্ছতার জন্য আমাদের মেডিকেল বোর্ড করে দিয়েছে, সেই মেডিকেল বোর্ডের দায়িত্বগুলি যদি সঠিকভাবে প্রতিপালিত হয় এবং যদি আপনার এই যে আপনি একটু আগে আপনি বলছিলেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজাল্ট আসে, ভালো রেজাল্ট আসে না। একটা মানুষ তো আসলে কিডনি নিয়ে এসে বাঁচতে চায়, তো সুস্থ জীবনযাপনের জন্যই সে কিডনি তার দেহে সংযোজন করেন, কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রেই রেজাল্ট অত্যন্ত বিরূপ রেজাল্ট, খুব ভালো আমরা পাচ্ছি না।
সেটা কারণ হচ্ছে কি যে আসলে এটা প্রযুক্তিগত কারণ আছে, এখানে আপনার যে হিমোগ্লোবিনের বিষয় আছে, আপনার যে হরমোনের বিষয় আছে, এই হরমোন হিমোগ্লোবিন, আপনার রক্তের যে চাপ, সেই বিষয়গুলি আপনাকে দেখে তারপর, যেমন আপনার হেপাটাইটিস বি থাকলে আপনি পারবেন না, HSV ভাইরাস থাকলে আপনি দিতে পারবেন না, আপনার যদি হাইপার টেনশন থাকে বা আপনি যদি ইনসুলিন যোগ্য একজন ডায়াবেটিসের রোগী হন, আপনি দিতে পারবেন না। তো হয় কি যে এই যে বিভিন্ন রোগে আক্রান্ত, যার কন্টেজিয়াস ডিজিজ, যেটা মানে ছোঁয়াচে চর্মরোগ, যে চর্মের মাধ্যমে আপনার অন্য কোনো একটা বড় ডিজিজে আপনি এবং যিনি যেতে পারেন, গ্রহণ করছেন তাকেও অনেক সতর্কতা অবলম্বন করতে হবে যে আমি কার কাছ থেকে এটি নিচ্ছি। হ্যাঁ, যে কন্টেজিয়াস বললাম, যে ছোঁয়াচে যে বিষয়টা আছে, আজকে আপনি আমার দেহে একটা HSV ভাইরাস আছে, কিন্তু আপনি কি করলেন যে আমার ব্লাড, আপনি কিন্তু আইনগতভাবে তো বলা আছে যে না, এদের ব্লাড নেওয়া যাবে না। হ্যাঁ, এখানে আপনার বি ভাইরাস আছে, আমার এমন ডিজিজ আছে যে ডিজিজের কারণে আমার মৃত্যু হতে পারে এবং আপনার মৃত্যুকে ত্বরান্বিত করতে পারে। সেই ক্ষেত্রে তো আমি আমার এই রক্ত বা আমার এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার দেহে কোনো কাজে আসবে না। সেই ক্ষেত্রে আইন বলছে যে না, এই সমস্ত ব্যক্তিদের আগে টেস্ট করতে হবে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিতে হলে টেস্টের বিকল্প নেই, এই সমস্ত নিরূপণ করে অ্যাসেসমেন্ট করি তারপরে নেওয়া সম্ভব। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং নেপথ্যে যারা কাজ করছেন তাদের জন্য, এবং আমার ATN দর্শকের জন্য ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, ATN বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়াও আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।